শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা কেমন আছো এই পরিস্থিতিতে? কি অবস্থা সবার? ভালো আছো অবশ্যই। দুঃখিত, আমরা তোমাদেরকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের 10ম অধ্যায় পড়াচ্ছিলাম। ব্যবসা উদ্যোগ এর মধ্যে ইতিমধ্যে 2টি ক্লাস আমি নিয়েছি, লেকচার 1, লেকচার 2। আজকে নিব লেকচার 3, ব্যবসা উদ্যোগ, বিজনেস এন্টারপ্রেনিয়ারশিপ। তোমরা দেখো একটি সফল খামার দেখা যাচ্ছে, অর্থাৎ এটি একটি ব্যবসায় উদ্যোগের উদাহরণ। দেখো, আজকের পাঠ শেষ হলে আমরা কি শিখতে পারবো? আজকের পাঠ শেষ হলে আমরা ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ কেমন হবে সেই সম্পর্কে জানতে পারবো। আত্মকর্মসংস্থান ও উদ্যোগের সম্পর্কটা কেমন হবে সেটা জানতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো। এছাড়া একটা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব বা তার অবদান কতটুকু হতে পারে সেটি সম্পর্কে জানতে পারবো। আর জানতে পারবো বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নের সমস্যা কি, সেগুলো আমরা আজকে জানতে পারবো। শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই আশা করছি ভালো আছো সবাই এবং ভালো মতো পড়াশোনা করছো, বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। তোমরা আজকে ক্লাসের শুরুতেই আমি বলে রাখছি, প্রত্যেকেই যখন ক্লাসটি ভিজিট করবে, মানে ক্লাসটি যখন দেখছো তোমরা, তখন কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের রোল নাম্বার আর সেকশনের নামটি লিখে দিবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, আমার সাথে যোগাযোগ করবে। কমেন্টে হোক, মেসেঞ্জারে হোক বা যেভাবেই হোক, আমাকে ফোন নাম্বার দিয়ে নক করলেও আমাকে পাবে, সমস্যা হবে না। আর খুব মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটি বোঝার চেষ্টা করো, কারণ এখান থেকে তোমাদের অবশ্যই সৃজনশীল কোশ্চেন হবে। দেখো, আমরা শুরু করেছিলাম উদ্যোগের ধারণা, অর্থাৎ এই সংজ্ঞাটুকু তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে কোনো নতুন চিন্তা মাথায় রেখে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নের প্রয়াস নেন তাকে উদ্যোগ বলে। কোনো নতুন চিন্তা মাথায় রেখে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নের প্রয়াস নেন তাকে উদ্যোগ বলে। আর সাধারণ অর্থে কোনো কাজ করার প্রচেষ্টাকে কি বলে? উদ্যোগ বলে। এটুকু আমাদের অনেক আগে থেকেই আমরা সবাই ক্লিয়ার। শিক্ষার্থীরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে মূলত শুরুতে শুরু করছি, দেখো, ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, অর্থাৎ ফেভারেবল এনভায়রনমেন্ট ফর ডেভেলপিং বিজনেস এন্টারপ্রেনিয়ারশিপ। এখন তোমার ব্যবসা গঠন করতে গেলে যদি তুমি পরিবেশ না পাও, যদি তুমি যথাযথ সুযোগ সুবিধা না পাও, তাহলে কিন্তু তোমার ব্যবসা পরিবেশ কি হবে? ঠিক মতো হবে না। ব্যবসার উদ্যোগ গড়ে ওঠার জন্য যে পরিবেশটা দরকার, সেই উদ্যোগটি তুমি পাবে না, পুরো দমে তুমি কাজ করতে পারবে না যদি তোমার ফেভারে এনভায়রনমেন্ট না থাকে, অর্থাৎ তোমার অনুকূলে যদি পরিবেশটা না থাকে। এখন অনুকূল পরিবেশ বলতে আসলে কি বোঝায়? এখন তুমি চাইছো একটি ব্যবসা উদ্যোগ নেওয়ার জন্য, এখন তোমাকে চিন্তা করতে হবে এই এই বৈশিষ্ট্যগুলো বা এই এই এলিমেন্টগুলো আছে কিনা। কি কি? প্রথমে দেখো, উন্নত অবকাঠামোগত সুবিধা। এখন তুমি ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু তোমার সেই পর্যাপ্ত সুযোগ সুবিধা তোমার দেশে নেই। উন্নত রাস্তাঘাট নেই, উন্নত জায়গা নেই, বাসস্থান নেই, তারপরে হচ্ছে পরিবেশ নেই। তুমি একটা মিল ফ্যাক্টরি দিবে, রাস্তাঘাট নেই। এই সমস্ত সমস্যার কারণে তুমি কিন্তু চাইলেও একটি ব্যবসায়ের উদ্যোগ সবসময় নিতে পারবে না। তুমি চাইলেও পারবে না যে আমি ব্যবসার উদ্যোগটি নেই, আমি এই ব্যবসাটি গঠন করি। তখন তোমাকে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হবে। উন্নত অবকাঠামোগত যে সুবিধাটা, সেটি যদি থাকে তবে তুমি কি করতে পারছো? ব্যবসা উদ্যোগ নিলে সেটি ফলপ্রসূ হবে। এরপরে দেখো আছে সরকারি পৃষ্ঠপোষকতা। খেয়াল করো শিক্ষার্থীরা, সরকারি পৃষ্ঠপোষকতা। এখন তুমি একটি ব্যবসা প্রতিষ্ঠান করবার জন্য উদ্যোগ নিলে, কিন্তু তোমার সেই পরিমাণে ফিনান্সিয়াল নেই, সাপোর্টটা নেই, পুঁজিটা নেই। অর্থাৎ তুমি যদি সরকারের কাছ থেকে পর্যাপ্ত পুঁজির সংস্থান করতে পারো, পর্যাপ্ত সুযোগ সুবিধা পেতে পারো, তাহলে কিন্তু তোমার একটি ব্যবসা উদ্যোগ নেওয়ার জন্যে যেই
অবস্থাটা দরকার সেই অবস্থাটা তুমি তৈরি করতে পারবে। অর্থাৎ সরকারি সাহায্য সহযোগিতা যদি থাকে তাহলে কি হবে, তোমার ব্যবসা উদ্যোগ খুব দ্রুতই গড়ে উঠবে, তুমি সাহস পাবে নতুন করে ব্যবসা গঠন করবার। এরপরে আছে আর্থসামাজিক স্থিতিশীলতা। এখন তুমি একটি উদ্যোগ নিবে, একটি ব্যবসা কারবার করবার জন্য উদ্যোগ নিবে, কিন্তু তোমার সমাজ স্থিতিশীল না, নানা ধরনের অস্থিরতা বিরাজ করছে, অর্থনৈতিকভাবে বলো, সামাজিকভাবে বলো, তোমার সমাজ স্থিতিশীল না, অস্থিতিশীল। সেই ক্ষেত্রে তোমার কিন্তু ব্যবসা উদ্যোগ নিলেও সেটি ফলপ্রসূ হবে না। এরপরে আছে দেখো আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখন তুমি একটি জায়গাতে ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছ, কিন্তু দেখা যাচ্ছে সেই জায়গাতে তুমি ব্যবসা বাণিজ্য করতে পারছো না। দেখা যাচ্ছে তোমার একটা নতুন পরিবেশ, সেখানে কি হচ্ছে, নানা ধরনের চাঁদাবাজি, ছিনতাই, খুন, রাহাজানি, নানা ধরনের ঝামেলা, মামলা মোকদ্দমা, অনেক ধরনের ঝামেলা তোমাকে পোহাতে হচ্ছে। এখন এত কিছু ঝামেলা মেনটেন করে তুমি যদি একটি প্রতিষ্ঠান করতে চাও, তখন তোমার স্বভাবতই মনে হবে আরে এত ঝামেলা, তাহলে আমি ব্যবসা বাণিজ্যটা করব না, ব্যবসা উদ্যোগ আমি নিব না। অর্থাৎ তুমি সেই পরিবেশটা পাচ্ছ না। যদি তুমি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভালো থাকে, তোমার ঝামেলা হলো, তুমি আইনি সাহায্য সহযোগিতা পাচ্ছ, তখন তোমার কি হবে, ব্যবসা গঠন করতেও মন চাইবে, অর্থাৎ উদ্যোগ নিতে পারবে। এই পরিবেশটুকু তোমার তখন লাগবে। এরপরে কি আছে, এরপরে আছে দেখো পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা। আমি আগেই বলেছিলাম সরকারি পৃষ্ঠপোষকতার মধ্যে যে সরকারি সাহায্য সহযোগিতা কথা, এখানে দেয়া আছে দেখো পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এখানে চাইলেও অনেক কিছু আসলে করা যায় না। তুমি একটি খুব সুন্দর চিন্তা মাথায় নিয়ে ব্যবসা বাণিজ্য করবার জন্য প্ল্যান করলে বা চিন্তা করলে বা পরিকল্পনা করলে, কিন্তু সেই পরিমাণে পুঁজি তোমার কি নাই, তখন তোমাকে কি করতে হবে, পুঁজির জন্য হন্য হয়ে খুঁজতে হবে। তখন তোমার মাথার মধ্যে চিন্তা হবে যে এত সুন্দর একটি উদ্যোগ নিলাম ব্যবসা করবার জন্য, কিন্তু পর্যাপ্ত পুঁজি নাই, তাহলে আমি ব্যবসাটি কিভাবে করব। অর্থাৎ পর্যাপ্ত পুঁজি যদি থাকে তবে সেটি আমার পরিবেশের জন্য অনুকূল হবে, ব্যবসা উদ্যোগ নেয়ার মতো অনুকূল পরিবেশ তৈরি হবে। তারপরে আছে দেখো উপকরণাদির সহজ প্রাপ্যতা। অর্থাৎ তুমি একটি ব্যবসা প্রতিষ্ঠান করবার জন্য উদ্যোগ নিলে সেখানে শ্রম দরকার, কাঁচামাল দরকার, ভূমি দরকার, ইত্যাদি ইত্যাদি দরকার, বিভিন্ন ধরনের তোমার র ম্যাটেরিয়ালসের দরকার আছে। এখন তুমি উদ্যোগ নিলে কিন্তু তোমার প্রয়োজন মতো উপকরণগুলো তুমি সময় মতো পেলে না বা খুব সহজে পেলে না, তখন তোমার কি হবে, তখন তোমার মনে হবে যে আমি ব্যবসার উদ্যোগটা না নিলেই মনে হয় ভালো হতো। তখন তোমার ব্যবসায়ের মনোবল যেটা ছিল সেটা কি হবে, ভেঙে যাবে। আর যদি উপকরণাদির সহজ প্রাপ্যতাটা থাকতো, তুমি খুব সহজেই যদি তোমার এলিমেন্টস গুলো পেতে, তাহলে কি হতো, তোমার ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার একটি অনুকূল পরিবেশ হতো। অর্থাৎ এরপরে আছে দেখো বাজার সুবিধা। তোমরা সবাই জানো যে আমাদের বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক এগিয়ে আছে। এর কারণ হচ্ছে কি, আমাদের তৈরি প্রোডাক্ট দেশের বাইরে খুব সহজেই চাহিদা আছে। অর্থাৎ আমার প্রোডাক্টের চাহিদা দেশের বাইরে হওয়ার কারণে, বাজারটা আমার অনুকূলে হওয়ার কারণে আমি কি করতে পারছি, ব্যবসা উদ্যোগ নিতে পারছি। যে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুব দ্রুত সফলকাম হচ্ছে। আরেকটি বাজার সুবিধা কেমন, যেমন দেখো আমাদের দেশের শ্রমিক বাজার, অর্থাৎ শ্রম বাজার যেটা, সেটা খুব, গার্মেন্টস ইন্ডাস্ট্রির শ্রম বাজার যেটা, সেটা খুব সস্তা, খুব অল্প বেতনে আমি কর্মী খাটাতে পারছি আমার গার্মেন্টসের জন্য। অর্থাৎ এটাও আমার বাজারের সুবিধার মধ্যেই পড়ছে। এখন এই সুযোগ সুবিধাগুলো যদি আমি না পাই, তাহলে কিন্তু আমার উদ্যোগ, আমি চাইলেও ব্যবসা উদ্যোগ নিতে পারছি না। অর্থাৎ বাজার সুবিধাটুকু থাকতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করো, এরপরে আছে উন্নয়নের সুযোগ বা প্রশিক্ষণের সুযোগ। এখন তুমি একটি ব্যবসা প্রতিষ্ঠান করবে বা উদ্যোগ নিবে, এখন এখানে যদি উদ্যোগ নেয়ার পরে কর্মীদের প্রশিক্ষণের সুযোগ বা এই উদ্যোগটি আরো, অর্থাৎ ব্যবসাটি আমার আরো সম্প্রসারণের করার চেষ্টা আমি যদি করতে চাই, সেটি যদি সহজে করতে পারি,
তবে সেটি আমার জন্য অনুকূল পরিবেশ হবে, অর্থাৎ ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ হবে যদি প্রশিক্ষণ ও উন্নয়নের যথাযথ সুযোগ আমি পাই। তাহলে আমরা কি পড়লাম এখানে, যে ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশে কি কি ছিল দেখো তোমরা সবাই। ফেভারেবল এনভায়রনমেন্ট ফর ডেভেলপিং বিজনেস এন্টারপ্রেনিয়ারশিপে ছিল উন্নত অবকাঠামোগত সুবিধা, এরপরে ছিল সরকারি পৃষ্ঠপোষকতা, আর ছিল আর্থসামাজিক স্থিতিশীলতা, তারপরে ছিল অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি, ছিল পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা, আর ছিল উপকরণাদি সহজ প্রাপ্যতা, বাজার সুবিধা, প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ। তোমাদেরকে এখান থেকে প্রশ্ন কিরকম হতে পারে আমি সেটা নিয়ে একটু বলি। আসতে পারে পরীক্ষায় যে পর্যাপ্ত ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের মধ্যে পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা বলতে কি বুঝো, বা পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা কি ব্যাখ্যা করো, এরকম ভাবে প্রশ্ন হতে পারে। বাজার সুবিধা বলতে কি বুঝো, উপকরণাদি সহজ প্রাপ্যতা বলতে কি বুঝো, এরকম ধরনের তোমার অনুধাবনমূলক কোশ্চেন এখান থেকে হতে পারে। কি ব্যাপার, তোমরা কি বুঝতে পারছো সবকিছু? আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের পরের টপিক হচ্ছে আত্মকর্মসংস্থান ও উদ্যোগের সম্পর্ক। খেয়াল করো এখানে আত্মকর্মসংস্থান ও উদ্যোগের সম্পর্কের মধ্যে দুইটি ওয়ার্ড আসছে, একটি হচ্ছে আত্মকর্মসংস্থান আর একটি হচ্ছে কি উদ্যোগ। এখন খেয়াল করো প্রথম শব্দ কি, আত্মকর্মসংস্থান। আত্ম মানে নিজ, কর্মসংস্থান মানে কর্মের জোগাড় বা কর্মের সংস্থান। তাহলে কি বোঝা যাচ্ছে যে আত্মকর্মসংস্থান হলো নিজেই যদি নিজের কর্মসংস্থান করে তবে তাই আত্মকর্মসংস্থান, অর্থাৎ তোমার নিজেকেই নিজের কাজের জোগাড় করতে হবে, নিজেকেই নিজের কাজের জোগাড় করাটাই হচ্ছে আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থানের মধ্যে কি হতে পারে, হাঁস মুরগির খামার হতে পারে, গরুর খামার হতে পারে, হতে পারে মৎস্য চাষ, হতে পারে নার্সারি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মোট কথাটা হচ্ছে যে নিজেই যদি নিজের কর্মসংস্থান করে তবেই তা আত্মকর্মসংস্থান। এখন এরপরে আছে উদ্যোগ। দেখো কোনো নতুন চিন্তা মাথায় রেখে যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নের প্রয়াস নেন তাকে উদ্যোগ বলে আমরা খুব ভালো মতোই জানি। এখন প্রশ্ন হচ্ছে যে আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে একটা সম্পর্ক বিরাজ করছে, সেটা কি? খেয়াল করো, আত্মকর্মসংস্থান ছিল নিজেই নিজের কর্মের সংস্থান করা বা জোগাড় করা। এখন তুমি একটি পুকুর খনন করলে, তোমার পৈতৃকভাবে মনে করো তুমি দুটি পুকুর পেলে, সেখান থেকে তুমি সেই পুকুরে মাছ চাষবাস করছো, তাহলে কি হলো, নিজেই নিজের কর্মের সংস্থান করলে, সেটা হচ্ছে কি আত্মকর্মসংস্থান। এখন এটি যদি তুমি ব্যবসায়িকভাবে চিন্তা করো যে আমি এখানে আমার কর্মের সংস্থান করেছি, আমি পুকুরটাকে আরো সম্প্রসারণ করব, আরো একটু বড় করব, মাছের চাষ আরো বড় করব, এখন আমি মাছের চাষ করে ইনকাম করি বছরে 1 লক্ষ টাকা, আমি চাইছি আরো 5 লক্ষ টাকা ইনকাম করতে, সেই ক্ষেত্রে তোমাকে পুকুর আরো খনন করতে হবে, তোমাকে শ্রমিক কর্মী নিয়োগ দিতে হবে, আরো কয়েকজনের কর্মের সংস্থান করে যদি তুমি দিতে পারো তবে সেটি হয়ে যাবে ব্যবসা উদ্যোগ বা এক ধরনের উদ্যোগ। তাহলে আত্মকর্মসংস্থান ছিল যদি নিজেই নিজের কর্মসংস্থান করে তবে তা আত্মকর্মসংস্থান, আর যদি সেটি অন্য কারো সুযোগ সুবিধা বৃদ্ধি করে, অন্য কারো বেতন কর্মের সংস্থান করে, তখন সেটি ব্যবসা উদ্যোগের মধ্যে পড়ে যাবে। এখন তোমার এখান থেকে প্রশ্ন হতে পারে, একটি উদ্দীপক আসলো, সেখানে বলা হলো যে জনাব অমুক তিনি একটি মৎস্য খামার বা একটি মুরগির খামার তৈরি করেছেন, নিজেই একটি মুরগির খামার তৈরি করেছেন, সেখান থেকে তার ভালোই আয় হচ্ছে। তাহলে এখন উদ্দীপকে ওই জনাব অমুকের সেটি কি ধরনের কর্মসংস্থান বা সেটি কোন কাজের অন্তর্ভুক্ত, তখন তোমাকে জবাব দিতে হবে সেটি আত্মকর্মসংস্থানের অন্তর্ভুক্ত। তাহলে মোট কথা কি বুঝতে পারলাম আমরা? আত্মকর্মসংস্থান হলো নিজেই যদি নিজের কর্মের সংস্থান করে তবে তা আত্মকর্মসংস্থান। শিক্ষার্থীরা এরপরে একটু খেয়াল করো,
যে একটা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব বা অবদান। দেখো, খেয়াল করো, একটা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব বা তার অবদান কি। আমরা আগেই একটা ক্লাস বলেছিলাম যে গুরুত্ব, প্রয়োজনীয়তা, সুবিধা, উদ্দেশ্য, লক্ষ্য এগুলো প্রায় একই ধরনের। দেখো এখানে কি দেয়া আছে, একটা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব বা অবদান। গুরুত্ব দুই ধরনের, একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, আরেকটি আছে কিন্তু সামাজিক গুরুত্ব। দেখো, অর্থনৈতিক গুরুত্বের মধ্যে কি কি পড়ছে? অর্থনৈতিক গুরুত্বের মধ্যে পড়ছে ব্যবসায়ের উন্নয়ন। এখন আমি যদি ব্যবসায়ের উন্নয়ন, আমি একটি ব্যবসা বাণিজ্য করছি বা ব্যবসা করছি, এটির সম্প্রসারণ বা এটির উন্নয়ন ঘটানো বা এটিকে আরো সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়াটা যদি নিয়ে যেতে চাই, সেটার জন্য কিন্তু ব্যবসা উদ্যোগ অবশ্যই খুবই গুরুত্ব বহন করে। এরপরে আছে কি, ব্যবসা ক্ষেত্রের সম্প্রসারণ। এখন দৈনিকভাবে প্রতিদিনই নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। কেউ মোবাইল ফোন ইউজ করছে, কেউ ইন্টারনেট ইউজ করছে, কেউ ল্যাপটপ ইউজ করছে, ইত্যাদি ইত্যাদি। এখন ব্যবসার ক্ষেত্রও কিন্তু আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে। ওই যে বিভিন্ন উদ্যোক্তা তৈরি হওয়ার কারণে, ব্যবসার উদ্যোগ তৈরি হওয়ার কারণে এখন কিন্তু হামেশাই দেখা যাচ্ছে মোবাইলের দোকান, ল্যাপটপের দোকান, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্টের দোকান। অর্থাৎ ব্যবসা ক্ষেত্র কিন্তু একটি জায়গায় আবদ্ধ না, ব্যবসা ক্ষেত্রে সম্প্রসারণ ঘটছে। আর এতে হচ্ছে কি, আমাদের দেশের বা একটা দেশের অর্থনীতি অনেকভাবে উপরের দিকে যাচ্ছে। তাহলে ব্যবসা ক্ষেত্রে সম্প্রসারণ ঘটানোর জন্য ব্যবসা উদ্যোগ অবশ্যই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, সম্পদের সদ্ব্যবহার। এখন যদি ব্যবসায়ের উদ্যোগ কেউ না নেয় তাহলে কি হবে? তাহলে কিন্তু সম্পদের যে সদ্ব্যবহার সেটি কিন্তু হবে না। তুমি খেয়াল করো, আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ অর্থাৎ প্রাকৃতিক গ্যাস আমরা কিন্তু অনেকভাবে ইউজ করি। একটা সময় কি ছিল, শুধুমাত্র জ্বালানি হিসেবে, অর্থাৎ আমরা রান্নাবান্নার কাজে গ্যাসটা সরাসরি পাইপলাইনের মাধ্যমে আসতো, সেটা ইউজ করতাম। এখন সেই গ্যাস কিন্তু বিদ্যুৎ তৈরিতেও ব্যবহৃত হচ্ছে। তাহলে কি হলো? সম্পদের সদ্ব্যবহার হলো না। তাহলে কি হলো? আরেকটি ক্ষেত্র তৈরি হলো না। এখন দেখো, সব প্রাকৃতিক খনিজ সম্পদগুলো যদি উদ্যোগ না নিত কেউ, তাহলে কি হতো? সেটি কিন্তু সেই খনিতে মানে মাটির নিচেই পড়ে থাকতো। অর্থাৎ সেই সম্পদের সদ্ব্যবহারের কারণে আমাদের অর্থনীতি সমৃদ্ধির দিকে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? সম্পদের সদ্ব্যবহারটা বাড়ানোর জন্য ব্যবসা উদ্যোগ অবশ্যই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, এরপরে দেখো আছে উৎপাদন বৃদ্ধি। অবশ্যই একটা প্রতিষ্ঠানের প্রোডাকশন বাড়ানোর জন্য ব্যবসা উদ্যোগ প্রয়োজন। ব্যবসা উদ্যোগ ছাড়া একটা প্রতিষ্ঠানের প্রোডাকশন কখনোই সমৃদ্ধি হতে পারে না। এরপরে দেখো, প্রোডাকশন যদি বৃদ্ধি পায় অর্থাৎ উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? কোম্পানির মালিকের আয় বাড়বে। কোম্পানির মালিকের ব্যক্তিগত আয় কি হবে? বাড়বে। ব্যক্তিগত আয় যখন বাড়তে থাকবে তখন অবশ্যই তাকে কি করতে হবে? ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। যদি সে কর দেয় মানে রাজস্ব দেয়, তাহলে জাতীয় আয় অবশ্যই কি হবে? বৃদ্ধি পাবে। এরপরে আছে কি? দক্ষতার উন্নয়ন ঘটবে। দেখো, আমরা অর্থনৈতিক গুরুত্বতে একটা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব বা অবদান কি কি পড়েছে? অর্থনৈতিক গুরুত্বের মধ্যে পড়েছি ব্যবসা উন্নয়ন, পড়েছি ব্যবসা ক্ষেত্র সম্প্রসারণ, পড়েছে সম্পদের সদ্ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি, এরপরে পড়েছি দক্ষতার উন্নয়ন। এরপরে দেখো আছে সামাজিক গুরুত্ব। আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা গুরুত্বের আরেকটা কি পার্ট, সেটা হচ্ছে সামাজিক গুরুত্ব। সামাজিক অর্থাৎ সোশ্যাল ইম্পর্টেন্স। দেখো, সামাজিক গুরুত্বের মধ্যে আছে কি হবে? বেকার সমস্যার সমাধান করবে। যদি জাতীয় আয় বৃদ্ধি পায়, ব্যক্তিগত আয় বৃদ্ধি পায়, তখন প্রতিষ্ঠানের মালিকরা চিন্তা করবে আমার আরো প্রোডাকশন বাড়ানোর জন্য আমাকে আরো লোকজনের কর্মের সংস্থান করতে হবে। তাহলে কর্মের যখন সংস্থান হবে অর্থাৎ নতুন নতুন কর্মী নিয়োগপ্রাপ্ত হবে, তখন অবশ্যই
একটা দেশের বেকার সমস্যার সমাধান হবে। বেকার সমস্যার সমাধান হবে। এরপরে আছে নতুন নতুন পণ্য বা সেবা প্রাপ্তি। অবশ্যই তখন নতুন নতুন ব্যবসা উদ্যোগের গুরুত্বের ক্ষেত্রে যখন সামাজিক গুরুত্ব বাড়বে, তখন উদ্যোগটা যখন বাড়বে, তখন নতুন নতুন পণ্য বা নতুন নতুন সেবা আমরা পাবো। খেয়াল করো, দেখো এখন আমরা ই ব্যাংকিং এর সুবিধা পাচ্ছি না? ই ব্যাংকিং এর সুবিধা পাচ্ছি। দেখো এখন আমরা ঘরে বসেই ব্যাংকিং কার্য সম্পাদন করতে পারছি। অর্থাৎ এই সেবাটা দেওয়ার জন্য কেউ না কেউ উদ্যোগ নিয়েছে, অর্থাৎ নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে, বিধায় কিন্তু আমরা ব্যাংকিং সেবাটা ঘরে বসেই কাজ করতে পারছি। ব্যাংকিং সেক্টরেই না, শুধুমাত্র আমরা এখন অনলাইনে বসে অনেক ধরনের কাজই করতে পারছি, নতুন নতুন পণ্য পাচ্ছি, নতুন নতুন সেবা পাচ্ছি। সেটা অবশ্যই ব্যবসা উদ্যোগের জন্য, একটা দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য অবশ্যই গুরুত্ব বহন করে। এরপরে আছে দেখো উৎসাহ উদ্দীপনা সৃষ্টি। দেখো যখন একটা উদ্যোক্তা সফল হয় তখন তার মনে অবশ্যই একটা ধারণার উদ্রেক ঘটে যে আমি আজকে সফল হলাম, তাহলে আমাকে আরো একটু নতুনভাবে অন্য কিছু তৈরি করতে হবে। যদি আমি নতুনভাবে আরো অন্য কিছু তৈরি করি তাহলে কি হবে? দেশ আরো এগিয়ে যাবে, দেশ আরো সমৃদ্ধির দিকে যাবে। তার মানে দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে, উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ আসবে, উদ্দীপনা সৃষ্টি হবে। এরপরে দেখো বিদেশ নির্ভরতা হ্রাস। এখানে খেয়াল করো, একটা সময় আমরা দেশের বাইরের প্রোডাক্ট ছাড়া কখনো কল্পনাই করতে পারিনি। আমরা টেলিভিশন তৈরি করতে পারবো, আমরা ফ্রিজ তৈরি করতে পারবো, এটি কিন্তু কখনোই আমাদের ধারণার মধ্যে ছিল না। যখন আমরা এগুলো তৈরি করতে পারলাম, এরপরে থেকে এখন কিন্তু আমরা দেশি প্রোডাক্ট অনেক ইউজ করি। একটা সময় দেখা যেত আমরা বা দেশের বাইরে থেকে পণ্য আমদানি করে তারপর আমাদেরকে ব্যবহার করতে হতো, কিন্তু এখন আস্তে আস্তে সেই সেই যে আকাঙ্ক্ষাটুকু, সেই যে ইচ্ছাটুকু, সেই ইচ্ছাটা অনেকটাই হ্রাস পেয়ে গেছে যে আমরা এখন দেশের বাইরের প্রোডাক্ট ইউজ করব না, আমরা আমার দেশের তৈরি প্রোডাক্ট ইউজ করব। এখন এতে কি হলো? আমার দেশের উন্নয়ন আরো বাড়লো। একটা সময় আমার দেশের আর্থসামাজিক উন্নয়ন আরো বাড়ছে, এখন বিদেশ নির্ভরতা হ্রাস পাচ্ছে। যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনেক কাঁচামাল আগে আমাকে দেশের বাইরে থেকে ক্রয় করতে হতো, এখন হচ্ছে কি আমি আমার দেশেই সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালস গুলো তৈরি করতে পারছি। তাহলে এখানে আমরা কি কি পড়লাম? এখানে পড়েছি সামাজিক গুরুত্বর মধ্যে পড়েছি বেকার সমস্যার সমাধান, পড়েছি নতুন নতুন পণ্য ও সেবা প্রাপ্তি, পড়েছি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি, বিদেশ নির্ভরতা হ্রাস। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো তোমরা। এর আগে পড়েছিলাম আমরা অর্থনৈতিক গুরুত্ব, একটা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসার গুরুত্বের মধ্যে অর্থনৈতিকের মধ্যে কি কি ছিল? ব্যবসা উন্নয়ন। তোমাদেরকে আবারও মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের মাথাতে এগুলো ভালো করে ঢুকিয়ে রাখতে হবে যে কোনটা কোন সেক্টরে। এখন তোমার যেমন ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি, এটা কি অর্থনৈতিক গুরুত্ব নাকি সামাজিক গুরুত্ব, সেটা কিন্তু খুব ভালো মতো মাথায় রাখতে হবে। দেখো ব্যবসা উন্নয়ন আছে ব্যবসা ক্ষেত্র সম্প্রসারণ, সম্পদের সদ্ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি, দক্ষতার উন্নয়ন। সামাজিক গুরুত্বের মধ্যে ছিল বেকার সমস্যার সমাধান, নতুন নতুন পণ্য ও সেবা প্রাপ্তি, উৎসাহ উদ্দীপনা সৃষ্টি, বিদেশ নির্ভরতা হ্রাস। দেখো এরপরে আছে আমাদের আজকের টপিক বাংলাদেশে। এখন দেখো আমার দেশে তুমি চাইলেই ব্যবসা উদ্যোগ নিতে পারবে না, আমার দেশে নানা ধরনের সমস্যা আছে, অর্থাৎ আমি চাইলেই ব্যবসা উদ্যোগ নিতে পারছি না। বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নে কি সমস্যা আছে তা খেয়াল করো। দেখো উদ্যোগ বিষয়ক শিক্ষার অভাব। আমার দেশে উদ্যোগ বিষয়ক শিক্ষা নাই বললেই চলে। শুধুমাত্র ব্যবসা শিক্ষা বিভাগে কিছুদিন যাবৎ উদ্যোগ অংশটুকু পড়ানো হয়, বা অনার্স মাস্টার্সের ক্ষেত্রে উদ্যোগ বিষয়টি নিয়ে একটি সাবজেক্ট অন্তর্ভুক্ত আছে। কিন্তু এখন কথা হচ্ছে যে কতটুকু এর ব্যাপকতা আছে। পড়ার জন্যই শুধু পড়া, সেই শিক্ষাটুকু কাজে প্রয়োগ করার জন্য কিন্তু এখনো সেভাবে চলমান না। তাহলে উদ্যোগ বিষয়ক শিক্ষার অভাব, এটি আমার দেশে উদ্যোগ উন্নয়নের একটি অনেক বড় সমস্যা। দেখো এখানে শুধুমাত্র উদ্যোগ বিষয়ক শিক্ষার অভাব, যে ব্যবসা শিক্ষার্থীরাই কিছুটা
উদ্যোগ সম্পর্কে জানতে পারে, কিন্তু তুমি আর্টস ফ্যাকাল্টি বলো বা সায়েন্স ফ্যাকাল্টি বলো, সেখানকার স্টুডেন্টরা উদ্যোগ বিষয় সম্পর্কে অতটা কিছুই জানে না। তাহলে আমাদের মধ্যে উদ্যোগটা কিভাবে তৈরি হবে? এরপরে আছে দেখো প্রশিক্ষণের অভাব। এখন উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য কিন্তু তাকে ট্রেন আপ করাতে হবে, অর্থাৎ ট্রেনিং দিতে হবে। যদি তুমি ট্রেনিং যথাযথভাবে দিতে পারো, তবে তার মধ্যে কিন্তু উদ্যোক্তা তৈরি হওয়ার যে প্রবণতা বা কোনো কিছু আবিষ্কারের যে চিন্তা ভাবনা বা কোনো কিছু উদ্যোগ নেওয়ার যে চিন্তা ভাবনা, সেটি তার মধ্যে আসবে। অর্থাৎ প্রশিক্ষণেরও অভাব রয়েছে। আরেকটি সমস্যা আছে দেখো, সরকারি সাহায্য সহযোগিতার অভাব। আমাদের দেশের সরকার ব্যবসা উদ্যোগের জন্য তেমনভাবে সাহায্য সহযোগিতা করছে না। কিছুদিন যাবৎ কয়েকটি অধিদপ্তর সাহায্য সহযোগিতা একটু করছে, কিন্তু মোট কথা যে সাহায্য সহযোগিতা হ্যাঁ আছে, তবে সেটির বড়ই অভাব আছে, একেবারেই অপ্রতুল। যদি সরকারি সাহায্য সহযোগিতার যদি অভাবটা না থাকতো, তাহলে আমার দেশের শিক্ষার্থীরা বা আমার দেশের সন্তানেরা তখন তারা কিন্তু ব্যবসা উদ্যোগ নেয়ার জন্য চিন্তা করতে পারত। কিন্তু এখন কেউ বললেই ব্যবসা উদ্যোগ নিবে সেই চিন্তাটুকু করতে পারে না। এরপরে আছে দেখো পুঁজির অভাব, মানে মূলধনের অভাব। এখন তুমি একটি গরুর খামার দিতে চাইছো। এখন গরুর খামার দিতে গেলে কম হলেও খুব ভালো পরিমাণে পুঁজি হলেও অনেক টাকার দরকার বা পুঁজির দরকার। সেই পুঁজিটা তুমি চাইলেই তোমার পরিবার তোমাকে কিন্তু দিচ্ছে না। এখন তুমি সেটার জন্য লোন নিতে পারো, সেই রকম ভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসছে না। কারণ আর্থিক প্রতিষ্ঠানগুলো চিন্তা করছে যে এখানে এই যে গরুর খামারটি সে দিবে, একজন উদ্যোক্তা গরুর খামার দিবে, তাহলে সেই খামার থেকে কি ধরনের প্রফিট হবে, আদৌ কি প্রফিট হবে নাকি আদৌ হবে না, সেই চিন্তার কারণে, নানা ধরনের জটিলতার কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো লোন দিচ্ছে না বা ধার বা ঋণ দিচ্ছে না। এরপরে দেখো আইনগত জটিলতা। আমাদের দেশের আইনে নানা ধরনের জটিলতা বিদ্যমান থাকায় ব্যবসা উদ্যোগ নিতে পারছে না। এরপরে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব, মানে রাজনৈতিক অস্থিরতা তো লেগেই আছে। আমার দেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নের অনেক বড় একটি বাধা হিসাবে কাজ করছে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। কারণ আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীল না, কিছুদিন পরপরই হরতাল ও অবরোধ এগুলো লেগেই আছে। অর্থাৎ রাজনৈতিকভাবে যদি স্থিতিশীলতা থাকতো, তাহলে আমার দেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নে কোনো ধরনের সমস্যা হতো না। এরপরে আছে প্রচারণার অভাব। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যা পড়লাম যে বাংলাদেশ উদ্যোগ উন্নয়নের সমস্যা, উদ্যোগ বিষয়ক শিক্ষার অভাব, প্রশিক্ষণের অভাব, সরকারি সাহায্য সহযোগিতার অভাব, মূলধনের অভাব, পড়েছে আইনগত জটিলতা, রাজনৈতিক স্থিতিশীলতার অভাব, প্রচারণার অভাব। এখন একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য এনেছি, দেখো একটু, যে রোমান এবং শরীফ উচ্চ মাধ্যমিক শ্রেণী পাশ করে আর লেখাপড়া করেননি। সে পারিবারিক দুটি পুকুর সংস্কার করে সেখানে মাছ চাষ করছে, এতে তার আয় বেড়েছে। অন্যদিকে শরীফ কি করেছে? যুব অধিদপ্তর থেকে একটা ট্রেডে প্রশিক্ষণ নিয়ে পোল্ট্রি ও ডেইরি ফিড তৈরির কারখানা গড়ে তুলেছে। কম খরচে স্থানীয় প্রযুক্তিতে এরূপ খাবার তৈরি করতে পারায় তার উৎপাদিত পণ্যের চাহিদা আশেপাশের অঞ্চলে বিস্তৃত হচ্ছে। একটু জিনিস খেয়াল করো, আমি উদ্দীপকটা আগে পড়েছি, এর কারণ হচ্ছে এখানে একটি ঘটনা। উদ্দীপকটা আজকে আগে পড়ার কারণ হচ্ছে, অর্থাৎ আমরা আত্মকর্মসংস্থান পড়েছিলাম, এখানে উদ্দীপক প্রশ্নের মধ্যেই দেয়া আছে আত্মকর্মসংস্থান সম্পর্কে বলতে। দুঃখিত। দেখো এখানে প্রশ্ন কি ছিল, সৃজনশীল মানসিকতা কি, এরপরে আছে কৃতিত্বার্জন চাহিদা উদ্যোক্তা সৃষ্টিতে সহায়ক, এরপরে আছে উপার্জনের দৃষ্টিকোণ বিবেচনায় উদ্দীপকে রোমানের কাজকে কি বলা যেতে পারে ব্যাখ্যা করো, এরপরে আছে শরীফের উদ্যোগ দেশের উন্নয়নে অধিক ভূমিকা রাখতে সক্ষম, এ বক্তব্যের যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। দেখো প্রশ্নটা গ নম্বরের প্রশ্নটাতে দেয়া আছে উপার্জনের দৃষ্টিকোণ বিবেচনায় উদ্দীপকে রোমানের কাজকে কি বলা যেতে পারে।
রোমান শরীফ উচ্চ মাধ্যমিক শ্রেণী পাশ করে, রোমান এবং শরীফ উচ্চ মাধ্যমিক শ্রেণী পাশ করে আর লেখাপড়া করেননি। সে পারিবারিক দুটি পুকুর সংস্কার করে মাছ চাষ করছে, নিজেই নিজের কর্মের সংস্থান করছে, এতে তার আয় বেড়েছে। তাহলে শরীফ রোমানের কাজটাকে কি বলা যেতে পারে? উপার্জনের দৃষ্টিকোণ বিবেচনায় উদ্দীপকে রোমানের কাজকে আত্মকর্মসংস্থান বলা যেতে পারে। এরপরে দেখো, ঘ নম্বরে দেওয়া ছিল শরীফের উদ্যোগ দেশের উন্নয়নে অধিক ভূমিকা রাখতে সক্ষম। এই বক্তব্যের যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। তাহলে বক্তব্যটি যথার্থ। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমাদের এই চ্যাপ্টার থেকে উদ্দীপক সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের গুণাবলী আর কার্যাবলী থেকে পড়তে হবে। বাকি পয়েন্টসগুলো তোমাদের খুব ভালো মতো পড়তে হবে। যদি না পড়ো তাহলে কিন্তু তোমরা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। যদি ভালো মতো প্রত্যেকটা টপিক না বুঝে পড়ো তাহলে কিন্তু সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবে না। আর তোমাদের একটি বাড়ির কাজ আমি দিতে চাই, সেটি হচ্ছে দেখো, বাড়ির কাজের একটি অংশ আমরা একটি আত্মকর্মসংস্থান সম্পর্কে একটি টপিক পড়িয়েছিলাম, আত্মকর্মসংস্থান উদ্যোগের সম্পর্ক। এটা আত্মকর্মসংস্থান উদ্যোগের সম্পর্ক শেষ হলে তোমার পাঠ্যপুস্তকে একটি পার্ট আছে, সেখানে ছক আকারে দেয়া আছে এটি আত্মকর্মসংস্থান, এটি উদ্যোগ। সেখান থেকে তুমি খুঁজে খুঁজে সেই অংশটুকু ভালো মতো শেষ করবে বাসাতে। অর্থাৎ তোমার বাড়ির কাজ হচ্ছে আত্মকর্মসংস্থান উদ্যোগের সম্পর্ক, এটির একটি ছক, সেটি সম্পূর্ণ ফিল আপ করা এবং এই চ্যাপ্টার থেকে শেষে 4-5টি সৃজনশীল প্রশ্ন খুব ভালো মতো পড়ে রাখা। তবে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, বাসায় থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।